শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা এর আগে এক্সারসাইজ 7.1 এর অঙ্কগুলো করেছি। আজকে আমরা এক্সারসাইজ 7.2 এর কিছু অঙ্ক করেছি। আজকে বাকি অঙ্কগুলো করছি। দেখো আমাদের এক্সারসাইজ 7.2 এটা আমাদের লার্নিং আউটকাম হলো সমীকরণের পক্ষান্তর বিধি, বর্জন বিধি, আর গুণন বিধি, প্রতিসাম্য বিধি এগুলো ব্যাখ্যা করতে পারবো। সমীকরণ সমূহের বিধিসমূহ প্রয়োগ করে সমীকরণ সমাধান করতে পারবো, সমীকরণ গঠন করতে পারবো এবং সমীকরণ সমাধান করতে পারবো। তো বন্ধুরা এর আগে আমরা 10 নম্বর অঙ্ক মতো করেছিলাম। আজকে আমরা 11 নম্বর অঙ্কে আসতেছি। দেখো এটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? তাহলে কোশ্চেনটা হলো পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। পিতার যে বর্তমান বয়স আছে সেটা হলো পুত্রের বয়সের 6 গুণ। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45 ইয়ার্স। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? তাহলে আমরা ধরে নেই পুত্রের বয়স x বছর। তাহলে পিতার বয়স কত হবে? পুত্রের বয়স যদি x বছর হয়, পিতার বয়স হলো পুত্রের বয়সের 6 গুণ, অর্থাৎ পুত্রের বয়স হবে, পিতার বয়স হবে তখন কত? 6 × x মানে 6x ইয়ার্স। তাহলে সেই ক্ষেত্রে পিতার বর্তমান বয়স হবে 6x বছর। এখন 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে 45 ইয়ার্স। মনে করো এখন তোমার বয়স আছে 12 বছর বা 13 বছর। তাহলে 5 বছর পরে তোমার বয়স কত হবে? 13 + 5 মানে 18 বছর হবে। আবার তোমার বাবার বয়স যদি এখন মনে করো 35 হয়, 5 বছর পরে অবশ্যই তাদের বয়স হয়ে যাবে কত? 35 + 5 মানে 40 ইয়ার্স। তো একই জিনিস যে তোমার বর্তমান বয়স যদি x বছর হয়, তাহলে সেই ক্ষেত্রে 5 বছর পরে তোমার বয়স হবে কত? x + 5। তার মানে পুত্রের বয়স হবে 5 বছর পরে x + 5 ইয়ার্স। পিতার বয়স তাহলে সেই ক্ষেত্রে কত হবে? পিতার বয়স অবশ্যই হবে 6x + 5 ইয়ার্স। যেটা আমরা লিখছি, তাহলে 5 বছর পরে পিতার বয়স হবে 6x + 5 ইয়ার্স। তাহলে এখন আমাদের বলা আছে তাদের বয়সের সমষ্টি 45 ইয়ার্স। তাদের বয়সের সমষ্টি হলো কত? 45 বছর। তাহলে আমরা এবার কি করব? এই দুটা 5 বছর পরে যে বয়স আছে দুইজনের সেটা আমরা অ্যাড করব। দেখো আমরা যোগ করলে কি পাই প্রশ্ন মতে? তাহলে x + 5 এটা হলো পুত্রের বয়স এবং পিতার বয়স ছিল কত? 6x + 5। এই x + 5 ছিল পুত্রের বয়স, এটা আমরা এখানে লিখেছি, এবং 6x + 5 এটা ছিল পিতার বয়স, এই 6x + 5 আমরা এখানে লিখেছি। এই দুইজনের বয়স মিলা হলো 45 বছর। এখন আমরা x আর 6x যদি অ্যাড করি, যোগ করি, তাহলে কত হবে? 7x + 5 + 5 হলো 10। তাহলে 7x + 10 হচ্ছে আমাদের কত? 45। তাহলে ফার্স্টে আমরা কি কাজ করতেছি এখানে? পিতার বয়স পুত্রের বয়সটাকে আমরা x বছর ধরে নিয়েছি। তাহলে পিতার বয়স হবে 6x বছর। 5 বছর পরে পুত্রের বয়স হবে x + 5 বছর। 5 বছর পরে পিতার বয়স হবে 6x + 5 বছর। প্রশ্ন মতে x + 5 + 6x + 5 এটা হবে 45। 7x + 10 আসতেছে 45। এখন আমরা 10টাকে যদি আমরা সাইড চেঞ্জ করি তাহলে কি দাঁড়াচ্ছে? দেখো 10 সাইজ চেঞ্জ করি, তাহলে এই পাশে ছিল প্লাস, ওই পাশে গিয়ে হচ্ছে মাইনাস। তাহলে 7x হচ্ছে 45 - 10। এটাকে সাবট্রাক্ট যদি করি 7x - 10 45 - 10 এটা হলো 35। তার মানে তখন x এর মান আসতেছে কত? 35 / 7। 7 এই পাশে মাল্টিপ্লিকেশন ছিল, যখন সাইড চেঞ্জ হলো তখন ডিভিশন হয়ে গেছে। তাহলে 35কে যদি 7 দ্বারা ডিভিশন করো তাহলে কত হবে? এটা 5 হবে। তার মানে আমাদের কি হচ্ছে? x = 5। আমাদের দেখো পুত্রের বর্তমান বয়স ছিল কত? x বছর আমরা ধরেছিলাম। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে পুত্রের বর্তমান বয়স আমাদের কত হচ্ছে? 5 বছর। এবং পিতার বর্তমান বয়স কত ছিল? পুত্রের বয়সের 6 গুণ ছিল। তার মানে পিতার বর্তমান বয়স হবে 6 × 5 অর্থাৎ 30 বছর বা 30 ইয়ার্স। এটাই উত্তর। আলাদা করে উত্তর লিখতে পারো যে পিতার বর্তমান বয়স 5 বছর, পুত্রের বর্তমান বয়স 5 বছর এবং পিতার বর্তমান বয়স 30 বছর। তাহলে আমরা প্রথমেই কি করেছি? পুত্রের বয়স ধরে নিয়েছি x বছর, পিতার বয়স 6 গুণ 6x ইয়ার্স।
এরপরে আমরা যে কাজটা করলাম যে 5 বছর পরে পিতার বয়স হলো x+5, পুত্রের বয়স হলো x+5 এবং পিতার বয়স হলো কত 6x+5। পরে দুটো অ্যাড করলাম, অ্যাড করে তাদের বয়সের সমষ্টি 45 ইয়ার্স বলা আছে, ইকুয়েশন ফরম্যাট করলাম এবং ক্যালকুলেশন করে x এর মান বের করলাম। তাহলে পুত্রের বয়স হলো 5 বছর এবং পিতার বর্তমান বয়স হয়ে গেল 6 × 5 মানে 30 ইয়ার্স। এরপরে আমরা আরেকটা অঙ্ক আসতেছি, দেখো তোমরা। লিজা ও শিখার বয়সের অনুপাত 2:3। তাদের দুইজনের বয়সের সমষ্টি 30 বছর হলে কার বয়স কত? এখানে দেখো লিজা এবং শিখায় দুইজনের বয়সের অনুপাত দেওয়া আছে 2:3। তার মানে একজনের বয়স যদি মনে করো 2 বছর হয়, আরেকজনের বয়স অবশ্যই 3 বছর। একজনের বয়স 4 বছর হলে আরেকজনের বয়স হবে 6 বছর। তাহলে সেক্ষেত্রে আমরা ভ্যারিয়েবল x দ্বারা যদি এটা বিবেচনা করি তাহলে লিজার বয়স ধরে নিচ্ছি 2x ইয়ার এবং তাহলে সেক্ষেত্রে শিখার বয়স হবে কত 3x ইয়ার্স। এখন আমাদের প্রশ্ন মতো বলা আছে যে দুজনের বয়সের সমষ্টি হলো 30 বছর। তার মানে হলো কত লিজার বয়স প্লাস শিখার বয়স এটা ইজ ইকুয়াল টু 30, দ্যাট ইজ 2x + 3x ইজ ইকুয়াল টু 30। এখন এই দুটো আমরা অ্যাড করব, 2x আর 3x যদি আমরা অ্যাড করি তাহলে এটা কত আসবে 5x। 5x ইজ ইকুয়াল টু কত হবে 30, সেটা আমরা লিখে নিই। 5x ইজ ইকুয়াল টু হলো 30। এখন দেখো 5 এখানে কি আছে মাল্টিপ্লিকেশন, যখন এটা সাইড চেঞ্জ হবে তখন অবভিয়াসলি এটা কী হবে ডিভিশন হবে। তাহলে x এর মান হবে কত 30 / 5, 30কে 5 দ্বারা ডিভিশন করো, রেজাল্ট হবে কত 6। তার মানে x এর মান হলো কত 6। x-কে 30 দ্বারা ডিভিশন করেছি, x আসতেছে আমাদের 6 বছর। তার মানে x এর মান আমরা পেয়ে গেলাম। x এর মান আমরা ধরেছিলাম কি লিজার বয়স কি ছিল 2x ইয়ার্স, লিজার বয়স ছিল 2x ইয়ার্স। তাহলে আমাদের লিজার বয়সটা হবে কত আমাদের ওখানে যদি x এর মান বসাই দেই তাহলে সেই ক্ষেত্রে লিজার বয়সটা আসতেছে দেখো 2 × 6 ইয়ার্স এবং শিখার বয়স আসতেছে 3 × 6 মানে 18 ইয়ার্স। এটাই আমাদের উত্তর। তাহলে প্রশ্নটা কি ছিল লিজা এবং শিখার বয়সের অনুপাত ছিল 2:3 এবং তাদের বয়সের সমষ্টি ছিল 30 ইয়ার্স। আমাদের বলেছিল আর কি যে লিজার বয়স এবং শিখার বয়স বের করতে বলছিল। ফার্স্টে আমরা লিজার বয়স ধরে নিয়েছিলাম 2x ইয়ার্স এবং শিখার বয়স ছিল 3x ইয়ার্স। তারপরে প্রশ্ন মতো আমরা লিখেছি কত 2x + 3x ইজ ইকুয়াল টু কত 30। 2x + 3x যেহেতু 30 হলো, দুটো অ্যাড করলাম, 5x ইজ ইকুয়াল টু হলো 30, x ইজ ইকুয়াল টু আসলো 6। সেই ক্ষেত্রে লিজার বয়স হলো 2x মানে 2 × 6 12 ইয়ার্স এবং শিখার বয়স হলো 3 × 6 মানে 18 ইয়ার্স। আমরা আরেকটা অঙ্ক আসতেছি, দেখো 14 নম্বর অঙ্ক তোমাদের বইয়ের। একটি ট্রেন ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছলো। ট্রেনটির বেগ ঘন্টায় 25 কিলোমিটার যদি হতো তাহলে 10 মিনিট সময় বেশি লাগতো। দুই স্টেশনের মধ্যে দূরত্ব কত? তাহলে ট্রেনটা 30 কিলোমিটার বেগে যদি চলতো তাহলে 30 কিলোমিটার বেগেই চলেছে আর কি, 30 কিলোমিটার বেগে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে গিয়েছে। ট্রেনটির বেগ যদি 25 কিলোমিটার হতো তাহলে আর 10 মিনিটস টাইম বেশি লাগতো। দুইটা স্টেশনের মধ্যে দূরত্ব বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে ধরে নেই দুইটা স্টেশনের মধ্যে দূরত্ব x কিলোমিটার, এটা আমরা ধরে নিয়েছি। এখন যদি 30 কিলোমিটার বেগে চলে তাহলে ওই x কিলোমিটার যাইতে সময় কত লাগবে? 30 কিলোমিটার বেগে যদি চলে তাহলে x কিলোমিটার যাইতে তাহলে দূরত্ব বাই সময় দিয়ে ডিভিশন করতে হবে। দূরত্ব এখানে কত x কিলোমিটার আর ডিস্টেন্স কত ছিল 30 কিলোমিটার। তাহলে আমাদের দূরত্ব 30 কিলোমিটার গতিবেগে, তাহলে সেই ক্ষেত্রে সময় লাগতো কত x/30 ঘন্টা। এটা ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলে এই জন্য আমরা ঘন্টা লিখেছি। এখন যদি সে 25 কিলোমিটার বেগে চলতো তাহলে সেই ক্ষেত্রে আমাদের সময় লাগতো কত বলতে পারবা? তো একই জিনিস x/25 ঘন্টা লাগতো। প্রথমে আমরা কি করেছি তাহলে দুইটা স্টেশনের মধ্যে দূরত্ব ধরে নিয়েছি x কিলোমিটার, এটাকে ধরে নিয়েছি x কিলোমিটার। 30 কিলোমিটার বেগে চলে তার সময় লাগতো হলো x/30 ঘন্টা এবং 25 কিলোমিটার বেগে চললে সময় লাগতো x/25 ঘন্টা। এখন 25 কিলোমিটার বেগে চলে 10 মিনিট সময়ের বেশি লাগতো। এই 10 মিনিট তোমাদের দেখো
10 মিনিট সময় যে আছে এটা তোমাদের মিনিটটাকে আমার ঘন্টায় কনভার্ট করতে হবে, কারণ আমরা সব কিছু হিসাব করছি কিসে, ঘন্টায়। তাহলে ঘন্টায় যেহেতু হিসাব করছি, তাহলে এই 10 মিনিটটাকে আমার অবশ্যই ঘন্টায় পরিবর্তন করতে হবে। তাহলে 10 মিনিট 60 মিনিটে আমরা জানি 1 ঘন্টা, তাহলে 10 মিনিটে কত ঘন্টা হচ্ছে, 10/60 ঘন্টা। আমরা 0 যদি কেটে দেই, 6 এই 0 কেটে দিতে পারি, এই 0 যদি কেটে দেই তাহলে বাকি থাকতেছে কত, 1/6 ঘন্টা। তার মানে এখন আমাদের দেখো, আমাদের বলছে 25 কিলোমিটার বেগে যেতে যে সময় লাগতো সেটা 10 মিনিট বেশি লাগতো আর কি। তাহলে আমরা বলতে পারি যে এই ডিস্টেন্স মাইনাস এই টাইম আর এই টাইম, এটার ডিফারেন্স হলো 1/6, কারণ এখানে এত সময়, অথবা তুমি বলতে পারো x/25 প্লাস 1/6, এটা টাইম আসতেছে x/30। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা কি লিখছি, প্রশ্ন মতে x/25 মাইনাস x/30, x/25 থেকে x/30 যদি আমরা সাবট্রাক্ট করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের রেজাল্ট আসতেছে কত, 1/6। এখন 25 এবং যে 30 এই দুটার এলসিএম কত হবে, কেউ কি অনুমান করতে পারো? 25 আর 30 এর এলসিএম হলো 150। তাহলে 150কে আমরা লসাগু করলাম, লসাগু করার পরে এই 150কে আমরা 150কে 25 দ্বারা ডিভিশন করে দিলাম। 150 ডিভাইডেড বাই 25 এটা কত আসবে, অবভিয়াসলি 6 আসবে। 150 ডিভাইডেড বাই 25 এটা আসতেছে কত, 6। আবার 150 ডিভাইডেড বাই যদি 30 করো তাহলে কত আসতেছে, 5x, এটার মান হলো 1/6। 6x থেকে যদি আমরা 5x সাবট্রাক্ট করি তাহলে কত দাঁড়াবে, 6x মাইনাস 5x মানে হলো x, x/150 ইজ ইকুয়াল টু হবে 1/6। সেটা আমরা লিখে নিয়েছি, x/150 ইজ ইকুয়াল টু 1/6। এখন যদি আমরা বজ্র গুণন করি বা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে সেক্ষেত্রে কী আসবে, আর গুণন করলে কী আসতেছে, 6 ইন্টু এক্স হবে ইজ ইকুয়াল টু 150 ইন্টু 1 আসবে। প্রথম আসবে 6 ইন্টু এক্স, 6 ইন্টু এক্স মানে 6x, 150 ইন্টু 1 এটা আসবে 150। দেখো আমাদের কী আসতেছে তাহলে, 6 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 1 ইন্টু 50। এখান থেকে আমাদের আসতেছে কি, 6x ইজ ইকুয়াল টু 150। তাহলে x এর মান কত আসবে, x এর মান আসবে 150 ডিভাইডেড বাই 6, কারণ লেফট হ্যান্ড সাইডে 6 আছে মাল্টিপ্লিকেশন, যখন রাইট হ্যান্ড সাইডে হবে এটা হয়ে যাবে ডিভিশন। তাহলে এখান থেকে x আসবে আমাদের 1/50 ডিভাইডেড বাই 6। 150কে যদি 6 তুমি কাটাকাটি করো, 625 কাটলে 6 আর 150 কাটলে এটা হবে 25, তাহলে সেখান থেকে x এর মান আসবে 25। তাহলে আমরা বলতে পারি x এর মান 25। x আমরা কি ধরেছিলাম, ঢাকা থেকে নারায়ণগঞ্জের দূরত্ব। তাহলে ঢাকা থেকে নারায়ণগঞ্জের দূরত্ব ছিল 25 কিলোমিটার, তার মানে হলো এই দুই স্টেশনের মধ্যে দূরত্ব হলো আমাদের কত, 25 কিলোমিটার। আবার একটু রিক্যাপ করছি আমি তোমাদের অঙ্কটা। কি ছিল, আমাদের বলেছিল যে ঢাকা থেকে নারায়ণগঞ্জে যদি 30 কিলোমিটার ব্যাগে চলে তাহলে যে সময় লাগে 25 কিলোমিটার ব্যাগে চলে তার থেকে 1/6 ঘন্টা সময় বেশি লাগে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে ক্যালকুলেশন করেছি যে x/30 ঘন্টা লাগবে হলো তোমার 30 কিলোমিটার গেলে, আর 25 কিলোমিটার গেলে লাগবে x/25 ঘন্টা। এরপরে আমরা ইকুয়েশন ফরম্যাট করে আমরা এটা ক্যালকুলেশন করলাম, x এর মান আসলো আমাদের কত, 25। এরপরে এই দুটাই হলো আমাদের দুইটা স্টেশনের মধ্যে দূরত্ব। আমরা আরেকটা অঙ্ক সলভ করছি এখানে, দেখো 15 নম্বর অঙ্ক আর কি তোমাদের। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং জমিটির পরিসীমা হলো 40 মিটার। জমিটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করা। আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে এখানে আমরা কি করব, পরিসীমা হলো মানে চারপাশের যে আছে, মানে যেমন একটা রুম আছে, একটা রুমের তোমার চারপাশে যদি যোগ করো তাহলে এটাকে বলা হবে পরিসীমা, অর্থাৎ বাউন্ডিং লাইন, চারপাশের যে বাউন্ডারি আছে এই বাউন্ডারি লাইনের যোগফল হলো পরিসীমা। আমরা ধরি জমির প্রস্থ x মিটার, তাহলে জমির দৈর্ঘ্যটা হবে কত, 3x মিটার। যেহেতু দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে পরিসীমা, আমরা আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি জানি, তোমরা এর আগে পড়ে আসছো পরিমিতিতে, আয়তক্ষেত্রের পরিসীমা হলো 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেডথ। সেটা আমরা লিখছি, জমির পরিসীমা যেহেতু এটা আয়তাকার, 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেডথ। তাহলে লেন্থ এখানে কত ছিল, অর্থাৎ দৈর্ঘ্য ছিল কত, 3x, আর ব্রেডথ মানে প্রস্থ ছিল কত, x মিটার। এই মানটা আমরা বসাই দিলাম, তাহলে 2 ইন্টু 3x প্লাস x, এটা আসলো কত আমাদের
8x মিটার। তাহলে পরিসীমা পেয়ে গেলাম। আমাদের কোশ্চেনটা বলা ছিল যে কি জমিটির পরিসীমা 40 মিটার। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো, 8x হলো কত, 40। 8x যদি 40 হয় তাহলে x এর মান আসবে কত? আমি আগের স্লাইডটা আরেকটু দিচ্ছি তোমাদের। প্রথমে আমরা জমির দৈর্ঘ্য প্রস্থ ধরে নিয়েছি x মিটার, দৈর্ঘ্য হলো 3x মিটার। তাহলে পরিসীমা হবে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেডথ, 2 ইন্টু 3x প্লাস x মানে 8x মিটার। প্রশ্ন মতে 8x হবে 40। এখান থেকে x এর মান আসবে কত, 40/8, তার মানে x হচ্ছে 5। তাহলে জমির প্রস্থ হলো 5 মিটার, দৈর্ঘ্য হবে কত, 3 ইন্টু 5 মানে 15 মিটার। তাহলে আয়তক্ষেত্রটির জমির প্রস্থ হচ্ছে কত, আয়তাকার জমির প্রস্থ হচ্ছে 5 মিটার এবং দৈর্ঘ্য হবে 15 মিটার। তাহলে আমরা প্রথমেই আয়তক্ষেত্রটির প্রস্থ ধরেছিলাম x মিটার, দৈর্ঘ্য আসতেছে 3x মিটার, পরিসীমা হলো 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেডথ, 2 ইন্টু 3x প্লাস x, 8x মিটার আসে। 8x 40 ধরেছি, এখান থেকে x আসে 5, তাহলে প্রস্থ হলো x, দৈর্ঘ্য হলো 15। তো বন্ধুরা, আমরা এরপরে তোমাদের একটু বাড়ির কাজ দিচ্ছি। এক্সারসাইজ 7.2 থেকে তোমরা 8, 9, 13 এই তিনটে অঙ্ক করবে। আমরা অলমোস্ট সব অঙ্কই সলভ করে দিয়েছি তোমাদের, এবং বাড়ির কাজ খুব কম দিয়েছি তোমাদের। আমি 4টা অঙ্ক সলভ করে দিয়েছি, 3টা অঙ্ক হোমওয়ার্ক দিয়েছি, 3টা যে অঙ্কগুলো করে দিয়েছি ওই একই নিয়মের এই অঙ্কগুলো আছে আর কি। তো তোমরা এই 3টা অঙ্ক সলভ করবে। তোমাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস অথবা ফেসবুক পেজে কমেন্টসের মাধ্যমে জানাতে পারবে। ভালো থেকো, সুস্থ থেকো, সবসময় ঘরে থেকো, ঘরে বসেই পড়াশোনা করো, সরকারি নির্দেশাবলী মেনে চলো। স্টে সেফ, স্টে ওয়েল। ধন্যবাদ।